রাজত্ব শুরু হচ্ছে না কি করে? কলির রাজত্বর প্রথম শুরু হলো দেখুন, আজ থেকে 5000 বৎসর পূর্বে ওই সরস্বতী নদীর তীরে পরীক্ষিত মহারাজের সঙ্গে দেখা হলো। পরীক্ষিত মহারাজ দেখছে দূরে এক পায়ে দাঁড়িয়ে আছে একটা বিষ। বিষ মানে কি? বিষ মানে ষাঁড়। এক পায়ে দাঁড়িয়ে আছে। এক পায়ে কেন দাঁড়িয়ে আছে? 4টে পা ছিল। 4টে পা মানে চার ধর্ম। সত্য যুগে অল্প পাপ ঘনীভূত হলো, একটা পাপ নষ্ট। সত্য যুগে অল্প পাপ ঘনীভূত হলো, একটা পা নষ্ট হয়ে গেল। বেশ, থাকলো 3টে পা, মানে 3 পাত ধর্ম, 1 পাত অধর্ম। এলো ত্রেতা, আরো বেশি করে পাপ ঘনীভূত হলো, আর একটা পা নষ্ট হয়ে গেল। থাকলো 2টো পা, মানে সমান সমান 2 পাত ধর্ম 2 পাত অধর্ম। এই এলো দ্বাপর। এই দ্বাপরে কি হলো? আর একটা পা নষ্ট হয়ে গেল, থাকলো একটা পা। কলিযুগে 1 পাত ধর্ম 3 পাত অধর্ম। ধর্মপদে টিকে থাকতে গেলে যে কত কষ্ট করে টিকে থাকতে হয়, এই দেখুন তার প্রমাণ কি। কলি মহারাজের সঙ্গে দেখা হলো। পরীক্ষিত মহারাজের দেখছে দূরে দাঁড়িয়ে একটা বিষ, আর ওই চাবুক দিয়ে আঘাত করছে কলি। দূরে দাঁড়িয়ে দেখছে পরীক্ষিত মহারাজ, সঙ্গে সঙ্গে তরবারিটা বার করেছে। আজ তোমাকে আমি হত্যা করব। এক পায়ে দাঁড়িয়ে একটা বিষ, আর তুমি তাকে অত্যাচার করছো। ছুটে আসছে পরীক্ষিত মহারাজ। কলিযুগের মানুষ আমরা কিছু জানি আর না জানি, অভিনয়টা খুব ভালো জানি। কলি সঙ্গে সঙ্গে কি করলো? একটা অ্যাক্টিং করলো। কি করলো? ছুটে গিয়ে পরীক্ষিত মহারাজের পা দুটো পাঁজা করে ধরলো। বললো, কে তুমি? বলছে, মহারাজ আমি কলি। তুমি কলি, ঠিক আছে, তুমি ওই বিষকে তুমি আঘাত করছো কেন? তো এক পায়ে দাঁড়িয়ে আছে। বলছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওকে আমি আঘাত করছি। আমার থাকার জায়গা নেই, আপনি তো রাজা, তাহলে আমাকে থাকার জায়গা দিন। বলল, বেশ, আমি রাজা, আমার রাজার ধর্ম হলো যার গৃহ নেই তাকে গৃহদান করতে হবে। এখনো অনেক রকম প্রকল্প চালু আছে। যার অন্ন নেই তাকে অন্নদান করতে হবে, সে প্রকল্পেরও আমরা সুবিধা পাচ্ছি। যার অর্থ নেই তাকে অর্থ দান করতে হবে। শুধু আজকে থেকে এই নিয়ম নেই, 5000 বছর পূর্বে থেকে এই নিয়ম চালু হয়ে আসছে। হ্যাঁ, তাকে অর্থ দান করতে হয়। তাহলে আমি রাজা, আমার কর্তব্য এটা। তোমাকে আমি 5টা জায়গা দিলাম। কি কি 5টা জায়গা দিল? প্রথমে দিল কি? তাস। এখানে তো কেউ তাস টাস খেলে না, এই অঞ্চলে ভালো খেলে। ও মা বলছে খেলে। হ্যাঁ, এই তাসে তো কলির বাস। মা গো, মা অসুস্থ, ছেলে গেছে ওষুধ কিনতে। ওষুধ কিনে নিয়ে তাসের আড্ডায় বসে আছে, পাশে ওষুধ পড়ে আছে। কাপন মারো, এটা মারো, ওটা মারো। একটা ভালো প্রশ্ন করেছে, এই কাপন ফাপন এইসবগুলো তুমি কি করে জানলে? ও, আমরা তো গানে যাচ্ছি, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াচ্ছি দুবেলা। তা আমরা কি সবসময় কি গাড়ি করে বসে থাকি না সবসময় কীর্তন করছি? মাঝে মাঝে রাস্তাঘাটে তো আমাদেরও দাঁড়াতে হয়, কোমর হাত পা যন্ত্রণা করে গাড়ি বসে থাকতে থাকতে। তাই একটু আধটু পাশ দিয়ে যাই, শুনি, তাই। আরে সব সময় যে বই পড়ে জ্ঞান অর্জন হয় এর তো কোনো মানে নেই। শুনে শুনেও তো অনেক কিছু জ্ঞান পাওয়া যায়, তাই তো। তাহলে যারা দেখবেন অনেক পড়াশোনা করেছেন, তারা যতটা না শিক্ষিত হয়েছে, যে মানুষটা মূর্খ, কোনোদিন স্কুলের পেছনের দরজাও যায় না, সে দেখবেন মানুষের মতো ব্যবহার করে। শিক্ষিত দেখবেন ও একদম অধম, মানে পশুর থেকেও খারাপ ব্যবহার। তাহলে মূর্খ অত ভালো ব্যবহার শিখলো কোত্থেকে? সাধু সঙ্গের পাল্লায় পড়ে।
তাহলে কিছু কিছু দেখে শুনেও শিক্ষা অর্জন করা যায়। ওই যে বললাম তাসে কলির বাস, তাসে কলির বাস। ওই মা অসুস্থ, ছেলে গেছে ওষুধ কিনতে, ওষুধ কিনে রেখে দিয়ে তাসের আড্ডায় বসে এটা মারো ওটা মারো সেটা মারো, তাস খেলেই যাচ্ছে। ভাই ডাকতে এসছে, দাদা মা মরে গেছে রে। বলে ওষুধ লে যা। বলে আরে মা মরে গেছে, বলে ওষুধ লে যা। বলে মা মরে গেছে, এ বলে ওষুধ লে যা, চল। বল কোথায়? বলে বাড়ি। বলে দাঁড়া না, কাঠ কেটে জড়ো কর আগে। বলে কাঠ কাটা হয়ে গেছে, সবাই শ্মশানে চলে গেছে। বলে চিতায় তুললাম, আমি এই দনটা খেলে তারপরে যাব। হরিবল হরিবল। তাহলে কি তাসে কলি নেই? তাসে কলির বসবাস একটা জায়গা। আজকের যুব সমাজ, এই অনেক দেখবেন বয়স্ক সমাজের মানুষরা, যুব সমাজের মানুষরা এই তাসের নেশায় পড়ে সংসারে অশান্তি হচ্ছে না, স্বামী স্ত্রীতে অশান্তি বাঁধছে না, কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে জানেন এই তাসের পাল্লায় পড়ে। এই তাসে কলির বাস। দ্বিতীয় কি? সুরা। সুরা, ও মায়েরা সুরা বোঝেন? সুরা বোঝেন? এখন আর সব পাওয়া যায় না তো। বাংলায় বলো। বাংলায় বলবো? চুল্লু চুল্লু চুল্লু। ও বাবা, মা বলছে পাওয়া যায়, তার শান্তি তো 12টা বেজে গেছে, সব জায়গায় ঢুকে আছে। ও মা, ওই ঘোষেদের মেয়েরা, ঘোষেদের ছেলেরা পাড়ায় পাড়ায় দুধ বিক্রি করবে, দুধ কেনার লোক খুঁজে পাওয়া যায় না। দুধ নেবে গো, দুধ নেবে গো, দুধ আর একটা খদ্দের পেয়েছি, সারাদিন ঘুরে ঘুরে একটা খদ্দের পেয়েছি। বাবা দুধ নেবে, মোটা বাবা দুধ খাবে, দুধ নেবে বাবা, ক কিলো নেবে? 1 কেজি আমি নেবো। এ নেবে না, বলছে আমার বাচ্চা ঘুমোচ্ছে, চেল্লাবে না। 1 কিলো দুধ নেবে, 1 কিলো দুধ নেবে বাবা। 50 টাকা করে হচ্ছে, তোমায় না 40 টাকা দেবো। 15 টাকা করে হবে। 50 টাকা কিলো দুধ। মা বলছি বৌনির সময় 40 টাকা দেবো, বলে 15 টাকা করে কিলো হবে। এ নাকি দুধ খাবে। 15 টাকায় তুমি 1 বোতল জলও কিনে খেতে পারবো না। কেলে দাদা দুধ খাবে। কিন্তু পাড়ায় পাড়ায় মেয়েরা ছেলেরা দুধ নিয়ে ঘুরবে, খদ্দের হয় না। আর একটা এমন দোকান আছে না, সে কাউকে ডাকেও না, লাইটও জ্বালায় না, তার কোনো বিজ্ঞাপনই নাই। যে জানে সে সুস্থ মনে ঢোকে, একদম সুস্থ মনে ঢুকবে, ব্যস্ত হয়ে। সে কাউকে ডাকে না, সে কাউকে ডাকে না যে এসো এসো আমার কাছে পাওয়া যায় পাওয়া যায়, সে কাউকে ডাকে না। সে জানে যে এর গন্ধ অনেক দূর পর্যন্ত চলে গেছে, যে খাবে সে ঠিক চলে আসবে। এই হচ্ছে দ্বিতীয়, হচ্ছে সুরা, যাতে কলির বসবাস। সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হতে পারে না, সেটা কলির বসবাস। এই সুরার পাল্লায় পড়ে, এই মদের নেশায় পড়ে কত সংসার আজ তলিয়ে যাচ্ছে। কত ছোট ছোট ছেলেমেয়েরা বিবাহ করার 1-2 বছরের মধ্যেই দেখবেন ডিভোর্স মামলা চলছে। কতটা সংসারে অশান্তি চলছে এই সুরার পাল্লায় পড়ে, কত সংসার ভেসে যাচ্ছে। আমি তো জানি, আমরা যখন যে যেখানেই থাকি না কেন, যখন অবসর টাইমে আমার ছেলে বৌমা আমরা সব একই টেবিলে বসে সেবা করি, তো ওদের মুখ থেকে ওই সব শুধু মামলার কথা শুনি, শুধু ডিভোর্স মামলা। তাহলে চিন্তা করুন, কলির বসবাস। আর একটা জায়গা দিল কি? তাস, সুরা। আর একটা দিল জুয়া। এই জুয়া যে কলিযুগে শুধু আছে তা নয়, সর্বযুগেই ছিল।
মনে নেই? শুকুনি মামা এমন জুয়ার চাল দিল, যুধিষ্ঠির মহারাজের মতো মানুষকে জঙ্গলে কাটাতে হলো, সিংহাসনচ্যুত হতে হয়েছিল। কলি বলল, আমি তো তখন ওই যুধিষ্ঠির এই শুকুনি মহারাজের পাশায় ছিলাম, তবে তো যুধিষ্ঠির মহারাজকে আমি বনবাসে পাঠালাম আর দ্রৌপদীর বস্ত্র হরণটা করালাম, আর তবেই তো কুরুক্ষেত্রের যুদ্ধটা বেঁধে গেল। আর এই কলিযুগে এই জুয়া দেখবেন সর্বত্র চালু হয়ে গিয়েছে। কেউ বা লুকিয়ে চুরিয়ে, কেউ বা দেখবে রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়ে গিয়েছে। এই কলির বসবাস, বেশি বিস্তারিত ভাঙবো না, কারোর কারোর স্বার্থে আঘাত লাগতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে, বেশি ভাঙার দরকার নেই। আমাদেরকে এ প্রান্তে থেকে ও প্রান্তে দৌড়তে হচ্ছে, আমি কোনো বিতর্কের সৃষ্টির মধ্যে যাব না। ব্যাস, এই হলো তিনটে জায়গা। আর একটা জায়গা দিল কি? পতিতালয়, অসৎ নারী সঙ্গ, হতভাগা পুরুষ অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করলো, তাকে প্রেম দিতে পারলো না, ভালোবাসা দিতে পারলো না, অর্থের অহংকারে পতিতালয়ে গিয়ে প্রেম নিবেদন করে, যেখানে কলির বসবাস। কলির প্রধান কাজ হলো আমাদেরকে গ্রাস করা আর যেন তেন প্রকারে অশান্তি লাগিয়ে রাখা। এই চারটে জায়গা দিল, কলি মহারাজ সন্তুষ্ট হলো না, বলল আরো একটা জায়গা চাই। কি সেই জায়গা? সেটা হলো হেম। হেম মানে কি গো মায়েরা? হ্যাঁ, বাহ, মা তো খুব ভালো কথা বলেছে। এই যে কানে সব ঝুলছে, গলায় আছে সোনা। সোনা, হেম শব্দের অর্থ হলো সোনা, যেটা ভারতীয় অর্থনীতিতে একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। যার কাছে এটা থাকবে তার কাছে অর্থ থাকবে। কলি মহারাজ তাকে দিয়ে সব কাজ করিয়ে নেবে। তবে হ্যাঁ, সব সোনাতে নয়, সব সোনাতে কিন্তু কলির বসবাস নয়। অসৎ উপায়ে উপার্জিত অর্থে ক্রয় করা যে সোনা, সেই সোনায় কলির বসবাস। যে সোনার ওপরে অহংকার লেগে আছে, সেই সোনায় বসবাস। এই পাঁচটা জায়গা দিল। খুশি হলো কলি মহারাজ, আর ওই পরীক্ষিত মহারাজ চলে গেল। আর পিছনে পিছনে কলি মহারাজ বলল, তুমি আমাকে পাঁচটা জায়গা দিলে, আগে তোমার পিছনেই লাগবো আমি। তারপরের ঘটনা তো আপনারা জানেন। ওই গেল, শ্রমিক মুনির গলায় পিপাসা পেল, পরীক্ষিত মহারাজের মুনির গলায় সাপ জড়িয়ে দিল, অভিশাপে 7 দিনে তক্ষক দংশন হয়ে মারা গেল। তাহলে কলি কোথায় আশ্রয় নিয়েছিল? ওই পরীক্ষিত মহারাজের স্বর্ণ মুকুটে। ওই স্বর্ণ মুকুটটা ছিল জরাসন্ধে। প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই মিলে হরি বল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, শঙ্খধ্বনি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, দেখো শুকনো যে ডাঙায় উঠল যত নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে ডাঙায় ডুবলো যত নারী পুরুষ, জাতের বিচার নাই। আস্তে ও মায়েরা, বাবারা, আজ আপনাদের এই বনমালীপুর এই হরিনাম সংকীর্তনে সবাই দেখুন প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। এমনি সময় গায়ে গা ঠেপে বলে,
গায়ে ঘাম গায়ে গা ঠেকে যাচ্ছে, কলে জল আনতে যাবে, এই আমি আগে কলে জল নেবো, ঝগড়া হবে তাই না? বাসের সিটে বসবো বলে সিটটা আমার, কিন্তু দেখো গায়ে গা ঠেকে সব মায়েরা বাবারা সব বসে আছে, কোনো অশান্তি হচ্ছে? এই তো প্রেমের বন্যা, এমন বন্যা সব দেখো শুকনো কিন্তু নামের বন্যায় ডুবে গেছে। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, দেখো শুকনো যে ডাঙায় ডুবলো যত নারী পুরুষ, জাতের বিচার নাই। এমন বন দেখি নাই, শুকনো যে ডেঙ্গায় ডুবলো যত নারী পুরুষ, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, দেখো শুকনো যে ডাঙায় ডুবলো যত নর নারী, জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে ডেঙ্গায় ডুবলো যত নারী পুরুষ, জাতের বিচার নাই। আবার হরিদাস, হরিদাস, হরিদাস দেব জন্লার ছেলে, সেও বুঝি ডুবিল, হরিনামের বন্যা জেলো। নন্দেনেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, নন্দে মেতে সবাই মিলে হরি বল, হরি নামের বন্যা জেলো, হরি হরি বল, হরি বলো, হরি নামের বন্যা জেলো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এইখানে আমার লীলা সমাপ্তি রেখে আগামী দিনের আমি আবার আসবো আপনাদের চরণ তলে। ভগবান কি বললেন? যদি কোনো ভক্ত তার চরণধুলি তুমি নিয়ে আসতে পারো, এনে আর আমার মস্তকে দিতে পারো, আমার এই মাথা যন্ত্রণার রোগটা সেরে যাবে। ভগবানের লীলা দেবতারা বুঝতে পারে না, আমরা কি বুঝবো? দেবর্ষি নারদ বলে কোনো ব্যাপার নেই প্রভু, এই তো কত ভক্ত বসে আছে, এদিকে ভক্ত ওদিকে ভক্ত, মাঠের কোনায় কোনায় ছড়িয়ে আছে ভক্ত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রভু তোমার তো কত সহস্র কোটি ভক্ত। আমি এই যাব আর আসবো, ভক্তের পায়ের ধুলো কত লাগবে, কিলো কিলো এনে দেব। বাইরে বেরিয়ে এসে দেবর্ষি নারদ চিন্তা করে, আরে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলে কথা, চারটার পায়ের ধুলো নেব কেন? দেবতাদের পায়ের ধুলো নেব। আমি স্বর্গে যাব, পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বসে আছে, যমলোকে যমরাজ, ইন্দ্রলোকে ইন্দ্র আছে। এনারা তো ভগবানের পরম ভক্ত, বড় বড় এক একটা পদ দখল করে রেখেছে। এনাদের পায়ের ধুলো আনবো, সাধারণ ভক্তের পায়ের ধুলো আনবো কেন? বেশ, এই নারদ ঋষি ওই চলেছে, নারদ ঋষি ব্রহ্মলোকে চলেছে। ও মায়েরা, সব দেবতার একটা করে বাহন আছে তো, দেবর্ষি নারদকেও একটা বাহন দিয়েছে গো। কি বাহন?